বন্ধুরা, চলে এলাম প্রণয় রূপকথা গল্পের আরেকটি ভাগ নিয়ে। তোমাদের মধ্যে যারা এখনও এই গল্পের গত পর্বগুলা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসো, তারপরে আজকের ভাগটা দেখো। তাহলেই এই গল্পের সম্পূর্ণ কাহিনী বুঝতে পারবে। তাহলে চলো, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভাগটি দেখে নেওয়া যাক। কুহুর চলন বলন সব কিছুই দীপ্র খুব ভালোভাবে খেয়াল করে, তাই খুব সহজেই কুহুর সমস্যাটিও ধরতে পেরেছিল। তবুও সময় নিয়েছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। সময়ের সাথে সাথে মেয়েটির সিদ্ধান্ত না নিতে পারার এই মানসিক ট্রমাটা বেড়েই চলেছে। তাইও ঠিক করেছে কুহুকে কাউন্সিলিং করাবে। কুহুকে বলা হয়েছে আজ দীপ্র তাকে নিতে আসবে। ও অপেক্ষা করছিল, কিন্তু মানুষটার আসার নাম নেই। ধৈর্য হারিয়েও কল করতে ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, এসে গেছি, জ্যামে পড়েছিলাম, সরি রে। ঠিক আছে, তুই কোথায় এখন? শাটেলের লাইনে। আচ্ছা। 2 মিনিটের মাথায় দীপ্রর গাড়িটা দেখা যায়। কুহু শাটেলের লাইন থেকে এগিয়ে এসে দীপ্র বের হয়ে বলে, অনেকটা অপেক্ষা করলাম, খুব বেশি না, তবু আমি তোকে কোনো কিছুর জন্যই অপেক্ষা করাতে চাই না কুহু, 1 সেকেন্ডের জন্যও না। ওর বলা এ কথায় কুহুর ভেতরটা বলে ওঠে, আমি যে আপনাকে আরও অনেক বেশি অপেক্ষা করাচ্ছি দীপ্র ভাই, আমার ভ্রম আমাকে একটু একটু করে পিছিয়ে দেয়। কুহু ও তাকায়। দীপ্রই বলে, খেয়েছিস? না। একসাথে খাই? আচ্ছা। কোনো স্পেসিফিক জায়গায় যেতে চাস? হুম, তাহলে সাথে চল। বলে মেয়েটির হাত আগলে ধরেও মৃদু একটা হাওয়া বয়ে যায়, হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পায়। দীপ্র ওকে গাড়িতে বসায়, নিজেও উঠে যায় পাশের সিটে। গাড়ি চলছে, কুহুর মুখ থেকে কথা নেই। মন খারাপ? না। চোখ মুখ শুকনো লাগছে? একটা কথা মনে পড়ছে। কি? কণার সাথে দূরত্ব বেড়েছে আমার। ও তো বাচ্চা, সময় দিলেই ঠিক হয়ে যাবে। রাত্রিপুরা কি এসে গেছে? না, সন্ধ্যায় আসবে। হেরার জন্য কেনাকাটা কিছু বাকি আছে। ও। কথার মাঝে ওরা নির্দিষ্ট রেস্টুরেন্টে চলে এলো। শান্ত একটা জায়গা, পাশেই বড় একটা নদী, তার পাশেই রেস্টুরেন্ট। জায়গাটা ওর ভার্সিটি থেকে কাছে, অথচ ওর আশা হয়নি। হবেই বা কেমন করে, ও তো ঠিকঠাক ভার্সিটিতেই আসেনি। কুহুর পছন্দের সব খাবার অর্ডার করল দীপ্র, নিজ থেকে সবটা করল। কুহু অবাক হয়ে দেখছিল। এক পর্যায়ে শুধল, আপনি জানতেন এগুলো আমার প্রিয়? জানতাম। কিভাবে? জানার তো কথা না। জেনেছি, তুইই বলেছিলি। আমি বলেছি? কুহু ভ্রু কুঞ্চিত করে রইল। দীপ্র বলল, এখন বল, তোর সব কেমন চলছে? সাইরের কি খবর? সাইরের খবর? আমি তো জানি না। কেন, আর ঘুরঘুর করে না? না। দীপ্র ঠোঁট বাঁকিয়ে হাসে। কুহুর কপাল কুঁচকে যায়। ও শুধায়, হাসছেন কেন? মেডিসিন কাজে লেগেছে। মানে? মানে তাকে যে বুঝ দিয়েছি তা বুঝেছে, বোকামি করেনি কোনো। আপনি ওর সাথে দেখা করেছিলেন? কেন? কেন আবার? ভালো মতন বুঝ দিতে। কুহুর শুধু দীপ্রর এ কথায় কুহুর বুকের ভেতরে দামামা বেজে ওঠে। ও নজর ফিরিয়ে নিতেই দীপ্র বলে, চোখের দিকে তাকা কুহু। আমি পারবো না। তাকা বলছি। উহু, তাকা প্লিজ। শেষ কথাটা এত আবেগ নিয়ে বলল, কুহু না তাকিয়ে পারল না। ওই গভীর চোখে তাকাতেই ওর বুকের ভেতরটা আরও বেশি ধিমধিম করতে লাগল। দীপ্র ডাকল, কুহু। এত মায়া এই ডাকে। কুহুকে সবাই কুহু বলেই তো ডাকে, কিন্তু দীপ্র ভাই যখন ডাকেন তখন দুনিয়া অন্ধকার লাগে। কুহুর 2 চোখ নেমে আসে। দীপ্র বলে, তুই আমাকে যতই অপেক্ষা করাস না কেন, দিন শেষে তুই শুধু আমার, শুধুই আমার। কুহুর নামানো দৃষ্টি, 2 বিন্দু অশ্রুও নেমে যায় চোখ বেয়ে। দীপ্র ওর হাতখানা নিজের হাতে তুলে নেয়। কুহু কেঁদে ফেলে কিছুটা শব্দ করেই, আমি বুঝতে পারি না নিজেকে, আমি জানি না কি করি। এখন যা ঠিক মনে হয় তারপরই তা ভুল হয়ে ধরা দেয়। আমি ক্লান্ত এসবে। আমার সাথে থেকে আপনিও ক্লান্ত হয়ে যাবেন দীপ্র ভাই। কুহুর সমস্যাটা তো দীপ্র জানে, ও মুখোমুখি বসা ছিল।
এবার উঠে গিয়ে পাশে বসে, দু হাতে মুখটা তুলে নেয়। আমি তোকে বুঝি তো, তুই কেন এত চিন্তা করিস। আর যদি বলিস ক্লান্ত হওয়ার কথা, তবে বলবো এই ক্লান্ত হওয়াটা আমি ভীষণ এনজয় করছি। কুহু আরও বেশি কান্না পায়। এতগুলো মাস ধরে জীবনটা কেমন হয়ে আছে, শুধু তার জীবন নয়, এই মানুষটারও। সেসবের জন্য তো ও দায়ী। ও ভাঙা গলায় বলে, কিন্তু আমি তো নিজেই বুঝি না দীপ্র ভাই, আমার সব এলোমেলো। দীপ্র লম্বা করে শ্বাস নেয়, ওর চোখের পানি মুছিয়ে দেয়, আদরের সাথে বলে, এটা হতে পারে কোনো মানসিক সমস্যা কুহু, তুই চাইলেই আমি ডাক্তার দেখাতে পারি। মানসিক সমস্যা? আমি কি তাহলে পাগল হয়ে গেছি? আরে ধুর বোকা, মানসিক সমস্যা মানেই পাগল হয়ে যাওয়া নয়। এটা সব মানুষের মাঝেই থাকে, কিন্তু খুব বেশি ধাক্কা তা বৃদ্ধি করে। ট্রিটমেন্ট নিলেই ঠিক লাগবে। তুই কি চাস কাউন্সেলিং করাবো? এখানে এসে কুহু আটকায়। দীপ্র ওর গাল ছেড়ে এবার হাতটা ধরে, ভরসা দেয়। কুহু মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। অশান্ত মনটা আজ কিছুটা শান্ত হয়েছে। কুহু বাড়িতে পা রাখা মাত্রই রঙিন আলোগুলো জ্বলে উঠল। ওর চোখে মুখে হাসি দেখা গেল। রাত্রিরাও চলে এসেছে। বসার ঘরে সবকিছু নিয়ে বসেছে। সবার জন্যই এনেছে উপহার। কুহুকে দেখেই রাত্রি এগিয়ে আসে। কি রে, দ্রুত আয়, সব দেখবি জল। কুহুকে সবার মাঝে নিয়ে আসেও। উপস্থিত বাড়ির প্রায় সকলেই। এত কেনাকাটা করেছে ওরা। আবির নিজ হাতে সবাইকে সব উপহার বুঝিয়ে দেয়। নানিজান সব কিছু নিয়ে বলেন, আর মাত্র কদিন, তারপর আর এই বুড়িরে তো মনেই রাখবা না ভাই। আবির হেসে ফেলে, বলে, প্রথম বউকে কিভাবে ভুলি? এখন মুখে তো বলবাই, নতুন পেলে সবাই ভুলে যায়। ভুলব না গো, বলে নানিজানকে জড়িয়ে ধরে আবির। বৃদ্ধা হেসে বলে, এতদিনে একটা আয়োজন হচ্ছে। আবিদাও উপস্থিত ছিলেন। তিনি বললেন, এবার ভালোই ভালোই সব হলেই হলো, এ বাড়িতে যা নাটক চলছে। সবার মুখেই অন্ধকার এসে ভর করে। জবাবটি বৃদ্ধাই দেন, বলেন, কেউ বদদোয়া না দিলে ভালোই হবে সব মেজবউ। তবে বদদোয়া তো দিচ্ছি না আম্মা, তবে যে যার কর্মের জন্য বদদোয়ার ভাগিদার হলেও হতে পারে। বৃদ্ধা ভারী বিরক্ত হন। তিনি আর কথা বাড়ান না। কুহুর দিকে তাকিয়ে বলেন, কই রে কুহু, তোর সোয়ামী কই? কুহু চোখ পিটপিট করে। দাদিজান বলেন, কোথায় আছে সে? দেখা যায় না আজকাল। একসাথে ফিরিসনি? গ্যারেজে গিয়েছে। ও, যাই হোক, সবাই যে যার মতন তৈরি হও, পথ কিন্তু বেশ দূরের। আমাকে ঘরে দিয়ে আয় তো আবির। বৃদ্ধাকে নিয়ে চলে যায় আবির। একে একে বাকিরাও চলে যায়। রাত্রি কুহুর গালে হাত রেখে বলে, যা ফ্রেশ হয়ে নে, একটু পরেই সবাইকে নিয়ে রওনা হতে হবে, তারপর লম্বা জার্নি। কুহু ঠোঁট সামান্য প্রসারিত করে সায় জানায়। রাত্রিও চলে যায়। বিয়ের অনুষ্ঠানটা হবে কক্সবাজারে, যেখানে 2 ছেলে পক্ষ ও 2 মেয়ে পক্ষই থাকবে। সম্মিলিতভাবে এই আয়োজনে কারোরই কোনো দ্বিধা নেই। কুহু নিজের সবকিছু লাগেজে নিচ্ছিল। চট করেই একটা মেসেজ এলো। দীপ্র লিখেছে, আমার ঘরে আয়। এমনিতেই সেবার এক ঘটনা ঘটে গেছে, এরপর আর ওই ঘরে যায়নি কুহু। ওর একটু অস্বস্তি হচ্ছে। দীপ্র নিজেই বলল, কিছু করব না, প্রমিস। এবার লজ্জা লাগল ওর। মনের কথা দীপ্র ভাই কিভাবে জানলেন? ও লিখল, আসছি। লাগেজ গোছানো রেখেই দীপ্র ঘরের কাছে এলো কুহু। বুক ভরে দম নিয়ে দরজাটা সামান্য খুলতেই দীপ্র বলল, আয়। পা টিপে টিপে কক্ষে প্রবেশ করল ও। গোছানো দীপ্র ভাইয়ের পুরো বিছানা অগোছালো হয়ে আছে, কাবাড এলোমেলো। কুহু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। সাহায্য কর, এই প্রথম এলোমেলো লাগছে, পছন্দ করতে পারছি না কি নেব। সম্ভবত বিয়ের পর সব ছেলেই এমন এলোমেলো হয়ে যায়, আর হওয়াটাই তো স্বাভাবিক বল। কুহু নীরবেই সব গোছাতে থাকে। দীপ্র দাঁড়িয়ে থাকে পাশে, দেখতে থাকে ছোট্ট সেই কুহুটাকে, যে ওরই চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে। ফ্লাইটে করে ওরা যাবে কক্সবাজার। তার আগে এয়ারপোর্ট অবধি মোটামুটি একটা জার্নি আছে। আবির নিজের বাইক নিয়ে এসেছিল, আর বাকি সবাই যাচ্ছে 3টে গাড়ি নিয়ে। কিন্তু কায়দা করে দীপ্র বাইক রেখে আবিরকে গাড়ি দিয়েছে। সবাই তখন তৈরি। দীপ্রর ব্যাগ গোছাতে গিয়ে দেরি হয়ে গেছে কুহুর। ওর জন্য সবাই অপেক্ষা করছিল। ও হুড়মুড় করে নেমে এলো। দবির বললেন, কুহু মামুনি, কোন গাড়িতে যাবে তুমি? এই কথার বিপরীতে কুহু জবাব দিতে পারল না।
জবাবটি দিল দীপ্র। ও আমার সাথে যাবে বাবা। আয়ানা চাইল কঠিন নজরে। ভীষণ রাগে মাথা ধরে যাচ্ছে। বাবা মা স্বাভাবিকভাবেই চলছেন, এসব ওর আরও সহ্য হয় না। ও কুঞ্জর হাতটা ধরে বেরিয়ে যায়। দবির ছেলের পানে তাকিয়েছিলেন, একটু সময় নিয়েই বললেন, বাইকে যাচ্ছ? জি। আচ্ছা, আসো সবাই। বলে তিনিও বেরিয়ে গেলেন। কুহু হাবুলের মতন চেয়ে আছে, কখন ঠিক হলো সে দীপ্র ভাইয়ের সাথে বাইকে যাবে। কুহুর স্থিরতা দেখে দীপ্র বলল, বাইকে কোনো সমস্যা? ও মাথা ঝাঁকিয়ে না বোঝালো, চাইল দীপ্রর দিকে। ওই সুন্দর চোখ দুটোর সাথে দৃষ্টি মিলতেই পুনরায় নজর ফিরিয়ে নিল। বাইক চলছে, কুহু দূরত্ব নিয়ে বসেছে। দীপ্রর হতাশ লাগে, এই মেয়েটার মাথায় ঘিলু আসলেই কম আছে। যেন কাছাকাছি থাকার জন্যেই তো বাইকটা নিল, অথচ মনে হচ্ছে দীপ্র রাইড শেয়ার করেছে আর কুহু ওর যাত্রী। ভালো করে বস। হুম? মাঝে এত গ্যাপ রেখে বসেছিস কেন? ঠিক আছি তো। স্পিড বাড়ালে ঠিক থাকবি না। এই কথার পরও একটু দূরত্ব কমালো, তবু সেটা বেশি নয়। দীপ্র বুঝল এমএ কথায় বুঝবে না, তাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। ও তাই স্পিড বাড়ালো। কুহু সঙ্গে সঙ্গে তাল না সামাল দিতে পেরে দীপ্রর কাঁধে হাত রাখল। শীত লাগছে। বাইকের গতির সাথে সাথে শীতল বাতাসটা যেন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। কুহুর জমে যাওয়া দেখে বাইক থামালো দীপ্র। একটু ঘুম ঘুমও পাচ্ছিল ওর। ও সহসাই শুধল, এসে গেছি? জবাব এলো না। কুহু চারপাশে তাকালো, এ তো খালি রাস্তা, চারপাশে বড় বড় গাছ। থামালেন কেন? দীপ্র এবারও জবাব দিল না। নিজের শরীরে থাকা ব্লেজার খুলে বলল, এটা পর। পড়তে বলেছি, শীতে জমে যাচ্ছিস। সমস্যা নেই, আমি ঠিক আছি। কথা নয়, পড়তে বলেছি। কুহু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। দীপ্র ইশারা করে। ও হাত বাড়িয়ে ব্লেজারখানা নেয়, বেশ সংকোচ নিয়েই ব্লেজার গায়ে দেয়। তারপর বলে, আপনার তো ঠান্ডা লাগবে, সয়ে যাবে। আমারও সয়ে যেত, কিন্তু তখন আমার সইত না। কুহুর নতদৃষ্টি উঁচু হল। এই লোকটা এমন কেন? এত বেশি যত্ন কেন দেখায়? বিপরীতে কুহু যে কি কিচ্ছুটি করতে পারে না। দীপ্রর শরীরের গ্রানটা এত বেশি প্রকট হল যে কুহুর মনে হলো মানুষটা বুঝি ওকে জড়িয়ে আছে, অথচ কোনো সংকোচ লাগছে না। লাগছে না খারাপ, বরং অন্যরকম ভালো লাগছে। এই ভালো লাগা নিয়েই ওরা পৌঁছে গেল এয়ারপোর্টে। কুহু ভুলে গেল দীপ্রর ব্লেজারের কথা। ও ব্লেজার সমেত বাড়ির সকলের সামনে উপস্থিত হতেই সবার চোখে মুখে একরকম মিটিমিটি হাসি এসে ভর করল। ও না বুঝে চেয়ে রইল বোকার মতন। রাত্রি এসে বলল, তোর গায়ে দীপ্র ভাইয়ের ব্লেজার। কুহু কি বলবে বুঝল না। অতি উৎসাহে ব্লেজার না দিয়েই চলে এসেছে। তিনিও তো চাননি। ওর ভারী লজ্জা লাগছে এখন। রাত্রি হেসে বলে, ভালোই রোম্যান্টিক সময় গিয়েছে তবে। তুমিও না রাত্রিপু? বুঝি তোদেরই দিন। যাগ্গে, আমি কিন্তু হিংসে করছি না আয়নার মতন, আমি বরং খুশিই হয়েছি। আয়নার কথা ওঠাতেই ও দৃষ্টি ঘোরায়। মেয়েটি ওর দিকেই চেয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। অনেক ঝড় ঝামেলার পর এই বিয়ের আয়োজন, তাই সবগুলো পরিবারই টাকা খরচাতে কার্পণ্য করেননি। ববি তার স্বামীর একটা ছবি সাথে নিয়ে এসেছেন, কণা মায়ের সাথেই থাকবে। ও এসে দেখল ব্যাগ থেকে মা ছবিটা বের করছেন। এটা দেখে এত কান্না পেল ওর। মা, ববিতা চাইলেন। ছবিটা রাখতে না রাখতেই কণা এসে একদম জড়িয়ে ধরল। ববিতার মাতৃ মন কেমন করে উঠল। এক হাতে মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি। কি হয়েছে মা, সব ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে? বাবাকে মনে পড়ছে, আগের দিনগুলোও মনে পড়ছে। এখন সব কেমন যেন লাগে মা। মেয়ের মনের অবস্থা তিনি বুঝলেন, তবে এর আগেও তিনি খেয়াল করেছেন কণা কেমন উদাসীনতায় ভোগে। কলেজ শুরুর পর থেকে ঠিক মতন ক্লাস অবধি করেনি। তিনি হালকা হাতে মেয়ের পিঠে হাত বুলান। ঠিক হয়ে যাবে মা, সব সহজভাবে নিলেই ঠিক হবে। আমি নিতে পারছি না মা, আমি পারছি না। আমার ভেতরটা যেন কেমন লাগে, শুধু কান্না পায়, কাউকেই দেখতে ইচ্ছে করে না। ববিতা বুঝলেন না মেয়েকে কিভাবে বুঝ দেবেন। কণার বয়স কম, মানসিক ট্রমা, ডিপ্রেশন এই বয়সে খুব বেশিই আসে। তবে সমস্যাটা কণা যদি না ভেঙে বলে তিনি তো বুঝবেন না। দম ফেললেন তিনি। বুক থেকে সরিয়ে মেয়েকে গালে হাত রাখলেন। বোঝালেন, আমি আছি মা, সব সময় তোর সাথে, তোদের সাথে আছি। তোরা ছাড়া আমার আর কে আছে বল? কুহু আর রাত্রি এক ঘরে। ওরা ফ্রেশ হচ্ছে।
রিসর্টটা দারুণ সুন্দর। কাল সকালে মেহেদির অনুষ্ঠান হবে, সন্ধ্যায় হলুদ, আর পরশু বিয়ে। অনুষ্ঠানে খুব বেশি অতিথি থাকবে না। বিয়ের পরের দিন যে যার এলাকায় আয়োজন করে খাওয়াবে বলেই ঠিক হয়েছে। জামা বদলে নেওয়ার পর রাত্রি বলল, কুহু। কুহু তাকালো। আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে দেখে নিচ্ছিল। পেছন ফিরে বলল, বলো রাত্রিপু। এগিয়ে এলো রাত্রি, চোখে চোখ রাখল। কুহুর প্রতি এত মায়া ওর। ও হেসে বলল, সবসময় খুশি থাক বোন। তুমিও রাত্রিপু, সব সময় এমন খুশি থাকো। ঝামেলার পর এই প্রথম সকলে মিলে খাবার খেতে বসেছে। অরণ্যের পরিবার কাল সকালে আসবে। হেরার পরিবার রওনা করেছেন, আসতে আসতে আরও রাত হবে। এখনই প্রায় রাত 10টা বেজে গিয়েছে। খাবার খেতে খেতে বৃদ্ধা তৃপ্তির শ্বাস ফেললেন। বললেন, কতদিন পর সবাই আবার একসাথে খাচ্ছি। আমি শুধু আমার সন্তানদের, নাতি নাতনিদের নিয়ে একসাথে শেষ সময়গুলো পার করতে চেয়েছিলাম। আনোয়ার বললেন, যা হবার তো হয়েছেই, এখন থেকে সব ঠিক হোক মা। সব ঠিক হোক। তোমরা কেউ কারো প্রতি দুঃখ রেখো না, রাগ রেখো না। দুনিয়ার জীবন আর কদিন বলো? নিঃশ্বাস নিচ্ছি, সকালে নাও নিতে পারি। মানুষ যত বৃদ্ধ হয়, মৃত্যুকে তত বেশি বুঝতে পারেন। বৃদ্ধার অবস্থাও তেমনই। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করল। রিসর্টটা বড় ও খোলামেলা, বেশ আরামদায়ক। ব্যাডমিন্টনের কোর্টও করা আছে। ঠিক হলো সবাই মিলে ব্যাডমিন্টন খেলবে। আয়ানার ইচ্ছে ছিল না, ও তবু গেল। এরই মাঝে কোথা হতে যেন আগমন হলো অরণ্যের। ওকে দেখে রাত্রি অবাক হয়ে গেল, ছুটে গেল কাছে। অরণ্য হেসে বলল, সারপ্রাইজ মিস প্রেমিকা, দ্রুতই তো বউ হয়ে যাবে। প্রেমিক হিসেবে সময়গুলো মিস করতে চাইছিলাম না, তাই চলে এলাম সবার আগে। তুমি পাগল অরণ্য? অরণ্য শুধুই হাসল। রাত্রির চোখ দুটো খুশিতে ঝলমল করছে। ওর খুব ইচ্ছে করছে শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরতে, তবে এতগুলো মানুষের সামনে সেটা পারছে না। কণা আর আবির ব্যাডমিন্টন খেলছে। কুহু আর রাত্রির খেলার কথা ছিল, অরণ্যের আগমনে সেটা আর হচ্ছে না। কুঞ্জু বাচ্চা, এখনও সেভাবে পারে না। কুহু তাই বসেছিল। আয়ানার সাথে ও তো আর খেলতে পারে না। ও দেখছিল সবটা। ভালোই লাগছে। দীপ্র ছিল না এত সময়। আগমন হলো তখনই, ব্যাট নিয়ে এসেছে। ওকে দেখেই কুহুর ঠোঁটটা কেমন প্রসারিত হল। দীপ্র বলল, ওঠে আয়। দীপ্র ভাই আসলেই কি কুহুর মন পড়তে পারে? ও অবাক হয়, ভীষণ অবাক হয়। দীপ্র ব্যাট তুলে দিয়ে বলে, একটা বাজি খেলি চল। বাজি? কেমন বাজি? আমি জিতলে আমার একটা উইশ পূরণ করবি, আর তুই জিতলে আমি তোর একটা উইশ পূরণ করব। কুহু ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের পোকা। ও এত দারুণ খেলে যে আকাশকুসুম না ভেবেই ও রাজি হয়ে গেল। সরল মনেই খেলা শুরু হলো। কুঞ্জ পাশ থেকে হৈ হৈ করছে। আয়ানার এসব আর সহ্য হয় না। ও তাই উঠে চলে যায়। এতে কুঞ্জর উচ্ছ্বাস আরও বাড়ে। এত সময় বোন থাকাতে অনেক কিছুই করতে পারেনি সে। কুহু আসলেই দারুণ খেলছে। ওর এই উচ্ছ্বাস অনেক দিন, অনেক মাস পর দেখা গেল। দীপ্ররা দেশে এসেছে প্রায় 8 মাস হয়ে এলো। এই 8 মাসে কত কিছুই তো ঘটল। কুহুর উচ্ছ্বাস দেখে দীপ্রর ভালো লাগছে। দীপ্র চাচ্ছিল কুহুই জিতুক, কিন্তু হুট করেই মনে হলো কিছু জিত নিজেরও হওয়া উচিত। তাই এবার আর ছাড় দিল না। ভীষণ ভালো খেলতে পারা কুহুকে ও হারিয়ে দিল। হাবুলের মতন চেয়ে রইল কুহু। ফ্যাল ফ্যাল করা দৃষ্টি নিয়ে বলল, এটা কি হলো? যা হওয়ার তাই হলো। ওরা দীর্ঘ সময় ধরে খেলায় বাকিরা সবাই চলে গিয়েছে, দুজনেই আছে এখন। কুহু মন খারাপের মতন করে বলল, আমি এত ভালো খেলছিলাম, শেষে এসে কি করলেন এটা? হেরেছিস সেটা স্বীকার কর। কুহু ওভাবেই চেয়ে রইল। দীপ্র হেসে কিছুটা এগোলো, বলল, এবার আমার চাওয়ার পালা। কুহুর ধ্যান ফিরল এবার। মস্তিষ্ক কিছু একটা জানান দিল। ও এক পা পিছিয়ে যেতে নিয়ে কিছু একটার সাথে পা লেগে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু দীপ্রর বলিষ্ঠ হাতখানা ওকে ধরে ফেলায় কুহু পড়তে নিয়েও পড়ল না। এক টানে মেয়েটিকে একদম কাছে টেনে নিল ও। দু চোখে তাকিয়ে কুহুর নিজেরও কেমন ঘোর ঘোর লাগল। দীপ্রর মুখটা ওর কানের কাছে এসে ঠেকে। ঠোঁটের উষ্ণতা, গাল জুড়ে থাকা রোমরাজি
কুহুর মুখে এসে সুরসুরি দেয়। ও কেঁপে ওঠে। এতে করে আরও বেশি চেপে ধরে দীপ্র। কুহু। দীপ্রর এই ডাকে মেয়েটি যেন মূর্ছা যেতে চায়। দীপ্র ফের বলে, কুহু। জবাবহীন কুহু। বুকের ভেতর উতাল পাথাল করা ঢেউ। নিঃশ্বাসের গতি বৃদ্ধি পায়। দীপ্রর কণ্ঠ ক্রমশ গভীর হয়। নিঃশ্বাস এসে পড়ে মেয়েটির ঘাড়ে। দীপ্র ডাকে, কুহু, জান আমার হৃদয়ের একমাত্র রানী। তুই জানিস আমি তোকে ঠিক কতটা চাই, কত ভাবে চাই, অথচ কিভাবে যে নিজেকে আটকায় সেটা আমিই জানি। আমার সামনে আমার সবটুকু অধিকার যখন ঘুরঘুর করে আমি তখন ঠিকই কন্ট্রোল হারাই। কিন্তু জান। দীপ্র কথা হারায়। কুহুর শরীর তখন একদম স্থির হয়ে আছে, তবে হৃদয়ের গতি বেড়েছে 1000 গুণ। দীপ্র বড় করে দম নিয়ে বলে, তোকে প্রমিস করেছিলাম তুই না চাইলে ছুঁয়েও দেখব না, কিন্তু আমি সেই কথার খেলাপ করতে চাই। যদি এই এক চুমুর শাস্তি হিসেবে দরবারে আমার ফাঁসিও হয়, তবু আমি তা মাথা পেতে নিতে চাই। আই এম সরি, বাট নট সরি জান। প্লিজ তুই রাগ করিস না। আই প্রমিস I do this gently, letting each moment burn with desire. একটি উষ্ণ চুমু কুহুর মন মস্তিষ্ককে ভীষণভাবে প্রভাবিত করল। সেই রাতে ওর ঘুম হলো না, একদমই হলো না। সারাটা রাত এপাশ অপাশ করে ফিরল। ভোরে রাত্রির ঘুম ভাঙলে ও ঘুমু ঘুমুভাবে শুধালো, তুই এখনো ঘুমাসনি? কুহু চমকালো, থমকে রইল কিছু সময়, তারপর আমতা আমতা করে বলল, না কি ঘুমাসনি কেন? কি হয়েছে বোন? যা হবার তো হয়েছেই, এটা যে বলা যায় না। কুহু আবারও আমতা আমতা করতে থাকল। রাত্রি ভ্রু কুঞ্চিত করে বলল, ঠিক আছিস বোন? ঠিক আছি। ঘুমা তাহলে, একটু বাদেই তো অনুষ্ঠানে প্রস্তুতি নিতে হবে। আর ঘুমাবো না রাত্রিপু, নতুন জায়গা বিধায় ঘুম আসেনি, এই আর কি। ও, আমার তো আবার এসব নিয়ে সমস্যা হয় না, জানিসই তো আমি ঘোড়ার পিঠে শুয়েও ঘুমাতে পারবো। এ কথায় ওরা দুজনেই হেসে ফেলল। রাত্রি বলল, ফ্রেশ হয়ে আসি। ও চলে যেতেই কুহু বুক ভরে দম নিল। তারপর ভাবল, আজ কিভাবে দীপ্র ভাইয়ের মুখোমুখি হবে। এত বেশি লজ্জা লাগছে ওর। সকালের খাবার খেতে গিয়ে মুখোমুখি পড়তেই হলো। ও নজর ফিরিয়ে বসল চেয়ার টেনে। খাবার দেওয়া হলো। দীপ্র বসেছে ওর মুখোমুখিভাবে। কুহু যথাসম্ভব নিজের নজর লুকিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু যখন টেবিলের নিচ থেকে নিজের পায়ে কিছু একটার স্পর্শ পেল, ও তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলল। দীপ্র এক টুকরো পরোটা মুখে তুলে বলল, তোরা কখন অনুষ্ঠান করতে যাচ্ছিস? রাত্রির দিকে দৃষ্টি দেওয়া ছিল, এবার নজর ফেরালো কুহুর দিকে। চোখাচোখি হলো। কুহুর চোখ তখনও বড় বড়। হবে নাই বা কেন? দীপ্র ভাই ওর পা আটকে রেখেছেন। চাচ্ছি একটু বাদেই শুরু করতে, রাতে আবার হলুদের অনুষ্ঠান। অরণ্য, আন্টি আঙ্কল কত দূর আছেন? চলে আসবে আর একটু। কুহু কি করবে বুঝতে পারছে না। ও চোখ পিটপিট করতে থাকে। খাবার না খেয়ে অমনভাবেই বসে থাকে। রাত্রি নজর ফিরিয়ে বলে, কুহু, খাচ্ছিস না কেন? ও ফ্যাল ফ্যাল চায়। দীপ্র এমন একটা ভাব করে যেন কিছুই জানে না। আসলেই তো, খাচ্ছিস না কেন? ও উসখুস করে, পা সরানোর চেষ্টা করে, তবে দীপ্রর সাথে পেরে ওঠে না। কুহু এবার মেকি হাসার মতন বলে, এই তো, তোর চেহারাটা অমন লাগছে কেন? মা বলতেই কুহু চেহারা ঠিক করার প্রয়াস করল, তবে খুব একটা ঠিক হলো না। দীপ্র কুহুর চোখের দৃষ্টি খেয়াল করেছে আয়ানা। ওর মুখটা অন্ধকার হয়ে আছে। ও একটু ঝুঁকতেই যা দেখার দেখে নেয়, কটমট করে চায়। কুহু এবার শক্তি বাড়িয়ে ফট করে বসা থেকে উঠে যায়। ওর এমন আচরণে ডাইনিংয়ের সকলে ভ্রু কুচকে ফেলে। ও বলে, খাওয়া শেষ। খেলেই তো না, পেট ভরে গেছে বড়মা, আমি যাই। ও দ্রুত স্থান ত্যাগ করল। দীপ্র খাবারের প্লেট হাতে নিয়ে উঠতেই জেবা বলেন, তুই আবার কোথায় যাস? ওকে খাওয়াতে। ডাইনিং থাকা সবাই ফ্যাল ফ্যাল চেয়ে থাকে। দীপ্র মাঝে মাঝে এত লজ্জাহীন হয়ে পড়ে। দাদিজান মুচকি হাসেন, বলেন, একেই বলে ভালোবাসা। তোমরা খাও নিজেদের মতন। কুহু ঘরে এসে বসেছিল। দীপ্র ওর পেছন পেছন এলো। মেয়েটি ওকে দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। চোখের দৃষ্টি এদিক সেদিক ঘোরালো। আপনি না খেয়ে ওঠে গেলি কেন? আবারও একই ভাব তার, যেন কিছুই জানে না, অথচ কাজগুলো তো তারই ঘটানো।
কুহু কি বলবে বোঝে না। দীপ্র কিছুটা এগোয়, কুহুর নজর তখন এদিক সেদিক পাক খাচ্ছে। কুহু ও নজর ফেরায় না। দীপ্র এবার সামান্য ঝোঁকে, অধরে মৃদু হাসি এনে বলে, আমার হাতে খাওয়ার বাহানা নাকি? চোখ বড় হয়ে যায় মেয়েটির, শুকনো ঢোক গেলে তাতে অনেকটা অস্বস্তিরও উপস্থিতি আছে। দীপ্র আবারও বলে, তুই চাইলে আমার কিন্তু সমস্যা নেই, আমি এমন কিছু মিন করিনি তো। তবে ওঠে এলি কেন? দীপ্র চাচ্ছে কুহু নিজের মুখে এই বিষয়টা বলুক, কিন্তু ও বলতে পারছে না। কুহু পিঠ খোড়ায়, বলে, জানি না, এমনি এসেছি। কুহু, অন্য কারণে, কিন্তু স্বীকার তো করছিস না। দীপ্র ভাই, আপনি? হুশ, বলেছি না দীপ্র ভাই না, শুধু দীপ্র। এর সাথে চাইলে আরও কিছু অ্যাড করতে পারিস, লাইক বাবু, সোনা, জান। কুহু চোখ মুজিত রাখে, ওর কান গরম হয়। এই দীপ্রর যেন কি হয়েছে? কুহু তো চিনতে পারছে না তাকে। লোকটার মাথা গেল নাকি? গতকাল চুমু খেলো, আজ আবার? কুহু আর ভাবতে পারে না। ওর বুকের ভেতর বিশাল একটা ঢেউয়ের আগমন হয়। ও ঘাড় ফেরাতে গিয়ে বোঝে দীপ্র ভাইয়ের মুখটা ওর ঠিক ঘাড়ের কাছে। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কুহুর হৃদয়ে দামামা বাজে। দীপ্র ফিসফিস করে বলে, অনেকগুলো দিন তো দিয়েছি জান, নাও আই ওয়ান্ট টু লাভ ইউ ডেসপারেটলি। এসব তারই এক ঝলক। সম্পর্ক যখন পবিত্র হয় তখন সব কিছুই অন্যরকম লাগে। দীপ্র ভাইয়ের বলে যাওয়া কথাগুলো কুহুর হৃদয়ে আলোড়ন সৃজন করে। মানসিক দ্বন্দ্বের কারণেও অনেক কিছুই ধরতে পারেনি, তবে এটা তো অস্বীকারের উপায় নেই যে ও যে মানুষটাকে পছন্দ করে, মানুষটাকে চায়। ও মেহেদি অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিল। রাত্রিপু আগেই বেরিয়েছে। কণা এসে বলল, রাত্রিপু ডাকছে, আসছে। ও দ্রুত তৈরি হয়ে নেমে এলো। রিসর্টের একপাশে খোলা অংশটিতে দারুণভাবে মেহেদি স্টেজ সাজানো হয়েছে। রাত্রি আর হেরা পাশাপাশি বসা, ওদের মেহেদি পরানো শুরু হয়ে গেছে। কুহু গিয়ে হেসে বলল, বাহ, আমাকে রেখেই শুরু করে দিলে, বেশ ভালো। ননদ ভাবি আমাকে ভুলে গেছ। ওর কথা শুনে হেরা বলল, তোমার জন্য এত সময় বসেছিলাম, লেট হচ্ছে দেখে বসলাম, এই রাগ করলে নাকি? না না, আমি তো মজা করছিলাম। এই কুহু, বস, তোকেও মেহেদি পরানো শুরু করুক। কুহু গিয়ে বসল। বেশ কয়েকজন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। কুহুর হাতে সুন্দর মতন মেহেদি পরাচ্ছে মেয়েটি, সেই সাথে বেজে চলেছে মিউজিক। মেহেদি পরানো যখন প্রায় শেষের দিকে, আর্টিস্ট মেয়েটি বলল, আপু, কি নাম লিখব? কুহু প্রথমে বুঝল না, তাকিয়ে রইল। মেয়েটি আবারও বলল, মানে আপনার হাজবেন্ডের নাম কি? ও, বলে কুহু একটু থামল। বুকের ভিতরটা কেমন লাগছে। ও মিনমিনে সুরে বলে, দীপ্র দেওয়ান, আমার হাজবেন্ডের নাম। কদিন ধরেই ভারী মন খারাপ ছিল কণার। আজ একটু ভালো লাগছে। সবাই মেহেদি পড়েছে, নিজেদের প্রিয় মানুষের নাম লিখেছে, কণা নিজেও পড়েছে। তবে নামের জায়গাটা খালি রেখেছে, ইচ্ছে করেই রেখেছে। ও এখন মেহেদির কোণ নিয়ে বসল। এই জায়গাটায় কেউ নেই, সবাই অন্য পাশে। কণা বুক ভরে দম নিল। দম নিয়ে লিখতে লাগল একটি বিশেষ নাম। ঠিক তখনই কুহু এসে বলল, মেহেদির কোণ নিয়ে কি করছিস? কণা চমকালো, থমকে রইল কিছু সেকেন্ড, তারপর বলল, এমনি ঠিক করছিলাম। কি আবার নষ্ট হলো দেখি? কুহু যখন এগোতে চাইল, কণা পিছিয়ে গেল, বলল, দেখতে হবে কেন? ওর আচরণে কুহুর খটকা লাগল। ও বলল, মেহেদি দেখতে চেয়েছি, তাই বলে এমন করছিস কেন? সবকিছু তোকে কেন বলতে হবে? আমার প্রাইভেসি নেই? কুহু ভীষণ রকমের আশ্চর্য হল। মেহেদির সাথে প্রাইভেসির কি সম্পর্ক? কণা এবার আরও বেশি রেগে গেল, চেঁচিয়ে বলল, তোরা তো যে যার মতন আছিস, আমি আমার মতন থাকতে চাইলে কেন সমস্যা করছিস? কণা, তোর মাথা ঠিক আছে? নেই, শর্ত, বলে কুহুকে পাশ কাটিয়ে চলে গেল কণা। কুহু থমকে রইল। কণার আবার কি হল? হাতের মেহেদি শুকিয়ে গেছে, কিন্তু কুহুর মন খারাপ যে যায় না। ও উদাসভাবে বসেছিল। ঠিক তখনই দীপ্র এসে ওর পাশে বসল। মানুষটা হাসতেই ও ধ্যান থেকে বের হলো। কিছুটা অস্বস্তি অনুভব হলো। ও পালাতে চাইলেই খপ করে ওর হাতটা ধরে ফেলল দীপ্র। পালাচ্ছিস কেন? পালাই না তো, আমি তো এমনি এমনি উঠে যাচ্ছিলে। তাই বলে মেয়েটাকে কিছুটা টেনে কাছে আনল। কুহু নজর খেরিয়ে বলল, কেউ আসবে। কে আসবে?
যে কেউ। তো কুহু কি বলবে বুঝে না, ও মৌন থাকে। দীপ্র দেখে ওর হাতের মেহেদি শুকিয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। কুহু বসে থাকে। দীপ্র ভাই সময় নিয়ে ওর হাতের মেহেদি উঠিয়ে দেয়। এত চমৎকার রং এসেছে। দীপ্র হেসে বলে, প্রচলিত কথায় আছে, মেহেদির রং যত গাঢ় বর তত বেশি ভালোবাসে। তোকে আমি খুব ভালোবাসবো কুহু, খুব ভালোবাসবো। শেষ বাক্যটা একদম কানের কাছে এসে বলে দীপ্র। কুহুর সমস্ত শরীরে উষ্ণতা ছড়িয়ে যায়। ও বলে, আমি এখন উঠি। কেন? আরেকটা হাত বাকি আছে তো। অন্য হাতটি মুষ্টিবদ্ধ করে রেখেছে কুহু। দীপ্র বলে, উঠিয়ে দেই ওটাও। ওটা আমি উঠাতে পারবো। আচ্ছা, আমি যাচ্ছি। না, আমার সামনেই ওঠা। পরে উঠাবো। শুকায় নিপ। কই দেখি। কুহু এবারও হাতের মুষ্টি নরম করে না। দীপ্র ভ্রু কুচকে ফেলে, বলে, দেখাচ্ছিস না কেন? কুহু পড়ে যায় বিপাকে। কি এক ঝামেলায় পড়া গেল। ও মুচড়াতে থাকে। দীপ্র বলে, দেখি। না প্লিজ, আমি যাই। ছাড়েন না দীপ্র ভাই। আবারও দীপ্র ভাই। দীপ্র তাকিয়ে থাকে ওর দিকে। এই মেয়ে তাকে ভাই ছাড়ে ডাকতে পারে না নাকি? কুহু তখনও মুচড়াচ্ছে। তোকে বলেছি না দীপ্রর সাথে ভাই ডাকবি না? সব সময় তো ডেকে এসেছি, এখন আর সব সময় এক হলো। কুহু আবারও মোচড়াচ্ছে। দীপ্র বলে, একটা ডিল করি। কি? ভাই বাদ দিয়ে ডাক, তাহলে ছেড়ে দেব। ওর কথায় ফ্যাল ফ্যাল করে তাকায় কুহু। দীপ্র আবারও বলে, বল। পারবো না, প্লিজ যেতে দেন। আগে ডাকবি, তারপর যেতে দেব। এইটা ছাড়া অন্য কিছু বলেন। নো, এটাই তোর টাস্ক। কুহু বিপদের মুখে পড়ে আলুর মতন চেয়ে থাকে। দীপ্র ফের বলে, হাতে কিছু আছে নাকি? এভাবে লুকিয়ে রাখতে চাচ্ছিস কেন? দেখি তো। দীপ্র এবার কিছুটা জোর খাটিয়ে ওর হাতের মুষ্টি খুলতে চাইল। কুহু চেঁচিয়ে উঠল, দীপ্র, ডেকেছি, এবার ছাড়েন। ওর এহেন কাহিনীতে দীপ্র তাজ্জব বনে গেল। কুহু ফের বলে, ডাকলাম তো, এবার ছাড়েন। হাত নরম করে দীপ্র। সেই সুযোগে হাত ছাড়িয়ে নেয় কুহু। ঝড় সম গতিতে পালাতে পালাতে বলে, আমি যাচ্ছি দীপ্র ভাই। আবারও ভাই? দীপ্র এবার দাঁড়িয়ে পড়ে, চেঁচিয়ে বলে, আবারও ভাই? এটার কিন্তু শোধ রইল কুহু, সুদে আসলে পূরণ করব। অরণ্য এসেছে রাত্রির কাছে, কিছুটা লুকিয়েই। ওকে দেখে রাত্রি বলল, আরে তুমি এসেছ কেন? তোমার না আশা মানা? ধুর, কে মানবে এসব? তবু কেউ দেখলে তখন? কিছুই হবে না। ওরা কি জানে না আমি তোমায় ভালোবাসি, আর রাত পোলালেই তুমি আমার বউ হতে চলেছ? তার থেকেও বড় কথা, একই রিসর্টের অন্য পাশেই থাকছি। এসব মানা যায় নাকি? বউ কথাটায় কেমন সুখ সুখ অনুভূতি লাগে। ও হেসে বলে, বউ কথাটায় আলাদা ম্যাজিক আছে। আছে তো, আরও অনেক কিছুই আছে। অরণ্যর কথার ধরনে রাত্রি কিছু বুঝল। ও ঠোঁট কামড়ে বলল, পেটে পেটে এসব চলে তো এসব না চলবে তো কি চলবে? আবার এসব না চললেও তো ভাববে আমার হয়তো সমস্যা আছে। এই কথা দিয়ে প্যাঁচ দেবে না, দূরে সরো। কেন? তুমি দেখি এখনো আমাকে নিরামিষের মতন রাখতে চাচ্ছ। এসব তোমার শাস্তি। আমি মানি না। আমি এসেছি চুমো। ও আর কিছু বলতে পারে না। তার আগেই সালমা এসে দরজায় কড়া নাড়েন। রাত্রির হৃদয় চমকায়। ও লাফিয়ে ওঠে। উফ উফ, মান আসার সময় পেল না। এই তুমি এখন আমি লুকাচ্ছি? গুড, লুকাও। কিন্তু লুকাবে কোথায়? আশেপাশে তাকায়ও, তারপর বলে, আলমারির ভেতরে? ওকে। এই না, তোমার মতন জাম্বু দেহকে এইটুকু আলমারি কিভাবে নেবে? তাহলে বাথরুমেও রিস্ক আছে, তুমি বরং বিছানার নিচে যাও। আচ্ছা। অরণ্য তৎক্ষণাৎ বিছানার নিচে চলে যায়। ওদিকে সালমা কড়া নাড়তে নাড়তে অস্থির প্রায়। রাত্রি দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। সালমা ভ্রু কুঞ্চিত করে বলেন, এত সময় লাগে? ওয়াশরুমে ছিলাম মা। ও, যাই হোক, দেখ তো এসব। এক গাদা গহনা নিয়ে এসেছেন তিনি। রাত্রি সবগুলো দেখে নিয়ে বলে, এগুলো কার? তোর জন্য এনেছি। এত খরচা করলে কেন? স্বর্ণের যা দাম। অনেক আগে থেকেই বানিয়ে রাখা এসব, তোর বিয়ের জন্য। রাত্রে কি বলবে বুঝে না। মা এত আগে থেকেই সব গুছিয়ে রেখেছেন। সালমা গহনাগুলোয় হাত বুলায়, তারপর বলে, ছোটবেলায় তোর জন্য প্রতিটা গহনা বানাতাম আর আমি অনেকটা সময় ধরে কাঁদতাম। কাঁদতেন কেন? কাঁদতাম এটা ভেবে তোকে একদিন অন্য বাড়িতে চলে যেতে হবে।
এবার রাত্রির গলা তরলহীন হয়ে পড়ল, চোখটা কেমন জ্বালা করছে। ও ডাকল, মা। সালমা চোখ মুছলেন। রাত্রি তাকে জড়িয়ে ধরে বলল, এমনভাবে কাঁদলে আমি বরং বিয়েটা ক্যান্সেল করে দিই। খাটের নিচ থেকে সবকিছু শুনছিল অরণ্য। বিয়ে ক্যান্সেল করার কথা শুনে ও মুখ ফুটে বলে উঠল, না। রাত্রি চোখ বড় বড় করে ফেলে। সালমার কানেও সে শব্দ এসেছে। তিনি মেয়েকে ছেড়ে বললেন, কি রে, মনে হলো কে যেন না বলল? না মা। হ্যাঁ, না মানে তুমি হয়তো ভুল শুনেছ। আমিও তো এখানে, শুনলাম না তো। শুনিসনি? আমি তো। তুমি ভুল শুনেছ। আচ্ছা মা, শোনো, তুমি এখন এগুলো নিয়ে যাও, আমিও একটু জিরিয়ে নিই। কিন্তু আবার কিন্তু কি? তুমি এগুলো নিয়ে সুন্দর করে রেখে দাও তো। এক প্রকার জোর করেই মাকে পাঠিয়ে দিল ও। মা চলে যেতেই রাত্রি এসে বিছানার নিচে উকি দিল, দাঁত কিরমির করে বলল, এই তোমাকে কথা কে বলতে বলেছে? তো বিয়ে ক্যান্সেলের কথা বলবে তো বলেছি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? বলে অরণ্য উঠতে যেতেই ঠাস করে মাথায় বাড়ি খায়। হতাশ হয়ে বলল, পাগল তুমি, কোথায় আছো খেয়াল তো করো। অরণ্য মাথা মালিশ করতে করতে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। রাত্রি বলল, ব্যথা পেয়েছে খুব? চুমু খেলে ঠিক হবে। ধুর, বেয়াদব ছেলে, যাও তো। রাত্রি একটা। তুমি কিন্তু মার খাবে অরণ্য। রাত্রি প্লিজ। ওকে আর কিচ্ছু বলতে দেওয়া হয় না। রাত্রি ওকে ঠেলে বের করে দেয় রুম থেকে। অরণ্য বেরোতেই হেসে ফেলে রাত্রি। কুহু বরাবরই হালকা সেজে থাকে, ভারী মেকআপ করা হয় না একদমই। তবে রাত্রিপুর বিয়ে বলে কথা, না সেজে পারা যায়, তাই মেকআপ আর্টিস্ট ওকে সাজাচ্ছে। ওকে সাজাতে সাজাতে মেয়েটি বলল, আপনি আজ কতজনের ক্রাশ হবেন তাই ভাবছি, প্রপোজ পাওয়ার জন্য প্রস্তুতি রাখুন। কুহুর বলতে হলো না, পাশ থেকে হেসে রাত্রিই বলল, সে সুযোগ নেই আপু, আগেই বুকিং। তাই নাকি? প্রেমিক আছে তবে? কুহু মিনমিনে সুরে বলল, না প্রেমিক নেই। তাহলে আমি ম্যারিড। এই কথা বলতেই আর্টিস্ট মেয়েটা হেসে বলল, তাই নাকি? এইটুকু মেয়ে বিয়েও হয়ে গেছে, লাভ ম্যারেজ বুঝি। এবার কুহু আসলেই বেপাকে পড়ল। এটাকে ঠিক কি ম্যারেজ বলে ও জানে না, তাই রাত্রির দিকে অসহায়ভাবে চাইল। রাত্রি হেসে বলল, অ্যারেঞ্জ প্লাস লাভ। কুহু কিন্তু সম্পর্কে আমার বোন ও ভাবি হয়। তার মানে কাজিনের সাথে বিয়ে হয়েছে? বাহ, দারুণ ব্যাপার, খুব সুখী হও। অবশ্য আজ তোমার বর হার্টবিট মিস করবে, খুব সুন্দর লাগছে। কুহুর লজ্জা লাগছে, ও মাথা নামিয়ে ফেলল। আর্টিস্ট মেয়েটা বের হতেই রাত্রি এসে দাঁড়ালো ওর পাশে। কুহুও দাঁড়িয়ে গেল। রাত্রি ওর দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল। কুহু এমনিতেই ভীষণ সুন্দরী, চেহারায় বাড়তি মায়াও আছে। আজ মেকআপে সেই রূপে আরও বেশি গ্ল্যামার যোগ হয়েছে। ওকে নায়িকাদের অনুরূপ লাগছে। এভাবে কি দেখো রাত্রিপু? তোকে দেখছি আর ভাবছি, কি আজ দীপ্রভাইয়ের মাথা নষ্ট হবে। এই যা, এভাবে বলো না প্লিজ। এভাবে বলবো না, ঠিক আছে, তবে মিলিয়ে নিস, আজ আর তাকে আটকাতে পারবি না। কুহু অসহায়ের মতন চাইল। রাত্রি হেসে ওর গাল ছুঁয়ে দিল, বলল, বোকা, ভালোবাসার মানুষকে দূরে সরাতে নেই। আমি তো জানি সেই ছোটবেলা থেকে দীপ্রভাইয়ের প্রতি কতটা আবেগ তোর। রাত্রিপু, তুমি। ও কথা পুরো করতে পারে না। রাত্রিই বলে, আমি জানি কুহু, সবটা জানি। শোন বোন, মামার মৃত্যুতে তুই নিজেকে হারিয়ে ফেলেছিস, তবে তোর হৃদয়ে যা জমে আছে তা কিন্তু হারায়নি। না হলে এই বিয়েটা হতো না বোন, হতো না। আর অপেক্ষা করাস না। ভালোবাসতে চাইলে ভালোবাসতে দিতে হয়, সেও কিন্তু মানুষ। কুহু দৃষ্টি নামিয়ে ফেলে, ওর বুকের ভেতরে ধিম ধিম করে। রাত্রি আদরের সহিত বলে, ভেবে দেখ বোন, আমি আসছি। ও চলে যেতে কুহু আয়নার সামনে এসে দাঁড়ায়, নিজেকে দেখে, নতুনভাবে দেখে ও। তারপর ফিরে যায় অতীতে, যেই অতীতে দীপ্রভাই নামক এক পাগলামি চলত ওর, যাকে নিয়ে রাতভর রূপকথার স্বপ্ন বুনত ও। দীপ্র তৈরি হচ্ছিল। পারফিউমটা হাতে নেওয়া মাত্রই কক্ষের দরজায় নক পড়ল। আশ্চর্যজনক হলেও সত্য, দীপ্রর মন বলল, এটা কুহু। ও নিশ্চিত হতে শুধানো, কুহু? জি, ভেতরে আয়। কুহু বেশ অবাক হয়েছে। দীপ্রভাই তার উপস্থিতি কিভাবে টের পেল? অন্য কেউও তো হতে পারত, নাকি আন্দাজে ঢিল দিয়েছে? ও বিভলের মতন চেয়ে আছে।
দীপ্র উঠে দাঁড়িয়েছে, গায়ে হলুদের পাঞ্জাবি। কুহু নজর ফিরিয়ে বলল, কিভাবে বুঝলেন আমি এসেছি? বুঝেছি কোনো একভাবে, বলে দীপ্র এক পা গেল। এবার ভালো মতন মেয়েটিকে দেখা গেল। আলোতে ওকে দেখে দীপ্র মৃদু হাসল। কুহুর খানিকটা অস্বস্তি হচ্ছে। ও হাত কচলাতে শুরু করেছে। দীপ্র আরেকটু এগোলো, দূরত্ব কমালো। কুহুর দৃষ্টি তখনও নত করে রাখা। সুন্দর লাগছে। দীপ্রর মুখ থেকে এই ছোট্ট বাক্যটাও যেন মন্ত্রমুগ্ধের মতন লাগে। কুহুর হৃদয়ে মিষ্টি হাওয়া এসে দোল দেয়। ও বুক ভরে দম নিতেই টের পায় দীপ্র ভাইয়ের গায়ের সুবাস। এই সুবাসে আলাদা মাদকতা আছে, যা কুহুকে সেই ছেলেবেলা থেকেই টানে। তখন এই অনুভূতিটা ঠিকঠাক টের পেত নাও, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই অনুভূতিটা ওর মস্তিষ্ক ঠিকই ধরতে পারে। ওর চুপচাপ এমন অস্বস্তি অনুভূতি থেকে দীপ্র সুহায়, কিছু বলবি না? এ কথায় ধ্যান ভাঙে ওর। ও বলে, জি থ্যাংক ইউ। দীপ্র পুনরায় হাসে, দৃষ্টি নামায়। কুহুর পায়ে জুতো নেই, পা খালি। কোমল পা দুটো অদ্ভুত সুন্দর। ছেলেটির দৃষ্টি খেয়াল করে কুহু দ্রুত পা জড়সড় করে। দীপ্র মাথা তুলে এবার দূরত্ব রেখেই বলে, একদম রুমে চলে এসেছিস, যদি ধৈর্য হারাই তখন কি হবে? কুহু জানে না কি হবে। ও এসেছে প্রশ্রয় দিতে, নিজেকে এবং দীপ্র ভাইকে। তবু মিথ্যে মিথ্যে বলে, জানি হারাবেন না। এত বিশ্বাস? এ প্রশ্নের আর জবাব আসে না। দীপ্র অপেক্ষা করে না। ও পুনরায় বলে, আর কিছু বলবি? বলবো। বল, আমি শুনছি। বিষয়টা কিভাবে বলবে কুহু বুঝতে পারে না। আসার পথে কত কিছুই তো সাজালো, কিন্তু এখন আর সেসব মনে আসছে না। সবসময় এমন হয়, ও যা ভাবে তা করতে পারে না। দীপ্রভাইয়ের সামনে এলোমেলো হয়ে যায় সব। আর আজ তো ও এসেছে প্রশ্রয় নিয়ে। তবে গলা শুকিয়ে যাচ্ছে। ও শুকনো গলাটা ঢোক গিলে ভিজিয়ে নেয়, হাত কচলাতে কচলাতে বলে, একটা জিনিস দেখাতে এসেছিলাম। কী জিনিস দেখাতো? উত্তর পেয়ে কুহু এবার বুক ভরে দম নেয়। ওর অস্বস্তি, নিঃশ্বাসের গতি, চোখের দৃষ্টি সবটাই লক্ষ্য করছে দীপ্র। তবে আগ বাড়িয়ে কিছু বলে না, ওকে সময় দেয়। কিছু সেকেন্ড পর কুহু হাত বাড়িয়ে দেয়। দীপ্র নজর ঘুরিয়ে আনে, দেখে ওর হাতে নিজের নামটা। কুহু মিনমিনি সুরে বলে, এটাই দেখাতে এসেছি। দীপ্রর অধরে মৃদু হাসি এসে ধরা দেয়। দূরত্ব কমালেও খানিকটা দূরত্ব তো ছিলই, সেটা আরেক ধাপ কমিয়ে আনেও। কুহুর মন আর মস্তিষ্ক দ্বিধায় পড়ে। পিছু হটতে চেয়েও ও পারে না পিছু হটতে, দাঁড়িয়ে থাকে। দীপ্র আলগোচে ওর হাতটা তুলে নেয়। দীপ্র ভাইয়ের বড় হাতের কাছে ওর ওই তুলতুলে হাতটা নেহাতি বাচ্চা। ওর শরীরে শিহরণ বয়ে যায়। দীপ্র বলে, এখানে কি লেখা কুহু? এ কথায় তাজ্জব বনে যায় কুহু। দীপ্র ভাই কি মস্করা করছে তার সাথে? বাংলা কি তিনি পড়তে জানেন না? বল, কি লেখা? আপনি পড়তে পারছেন না? ওহু, পারছি না, তুই বল। ও আবারও পড়ে বিপাকে। দীপ্র ওর হাতটা তখনও ধরে আছে। এই স্পর্শে এমনিতেই মোহ মেশানো। কুহু হাতটা ছাড়িয়ে নেবে সে শক্তিও পাচ্ছে না। ও হতাশ হয়ে যায়। এই প্রশ্রয় দেওয়ার বিষয়টা মোটেও সহজ হয়। কুহুর বুকের ভেতর আনজান করে। দীপ্র আবারও বলে, বল কুহু, বল এখানে কি লেখা? বল প্লিজ, জান আমার, বল না। দীপ্রর কণ্ঠে আকুতি, ওর চেষ্টা আরও দূরত্ব কমানোর। কুহুর আসলেই এবার দম বন্ধ হয়ে আসতে চায়। দীপ্র লিগোয় হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরে, হাতের জোরে একদম কাছে টেনে আনে। কুহুর বুকের ভেতর ঝড় ওঠে, ও কথা হারায়। দীপ্র অন্য হাতের সাহায্যে মেয়েটির গাল ছুঁয়ে দেয়। ধীরে ধীরে তা নেমে আসে ঠোঁটের কাছে। কুহুর নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। দীপ্র বলে, এভাবে সেজেগুজে আমাকে শাস্তি দিতে চাচ্ছিস তুই? জানিস বুকের বাঁ পাশটায় কি চলছে, কি চাইছে সে? কুহু, আমার জান, আমি ভুল করে ফেললে তখন আমায় মাফ করবি তো? বল মাফ করবি, বল প্লিজ, বল জান। বলতে বলে দীপ্র নিজেই বলতে দেয় না। কুহুর ঠোঁটে আঙুল চেপে ধরে, মুখটা কানের কাছে এনে বড় করে দম নেয়। ঠিক তখনই দরজায় এসে কড়া নাড়ে বরণ্য, চেঁচিয়ে বলে, দীপ্র, আর কত সময় নিবি ভাই? ওর কণ্ঠে দীপ্রর হাতের বাঁধন আলগা হয়। ছাড় পেয়ে কুহুও নিজেকে ছাড়িয়ে নেয়। দ্রুত অন্য পাশ ফিরে দৃষ্টি লুকায়, বড় বড় করে দম নেয়। দীপ্র একবার কুহুকে দেখে নিয়ে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে। অরণ্য কিছু বলার পূর্বেই চিবিয়ে চিবিয়ে ও বলে, তোর মতন বন্ধু থাকার থেকে শত্রু থাকাও ভালো অরণ্য। এ কথায় অরণ্য বোকা বনে যায়। পরপর চোখের পলক ফেলে বলে, আমি কি করলাম? ভেতরে কি তুই রোমান্স করছিলি নাকি?
আমি তো শুধু বলে ও উকি দিতেই দেখতে পায় কুহু দাঁড়িয়ে অন্য পাশ ফিরে আছে। অরণ্য বোঝে ভুল সময় এসেছে, বন্ধুর দিকে চায়। দীপ্রর চোখ মুখ দেখে মেকি হাসি দেয়, তারপর অপরাধ স্বীকার করে বলে, সরি ব্রো, আমি কি জানতাম এখানে কি চলছে? তোর যত সময় লাগে তুই নে, আমি সবাইকে ম্যানেজ করে নেব, নো চিন্তা, আমি আর বিরক্ত করব না, একদমই না। বলে দাঁত কেলাতে কেলাতেই চলে যায় অরণ্য। দীপ্র ফোঁস করে দম ফেলে। দরজা লাগিয়ে পেছন ফিরতেই দেখতে পায় কুহু একদম জড়সড় হয়ে আছে। ও নিজেকে সামলায়, ধৈর্য ধরে, বলে, সবাই অপেক্ষা করছে, আমাদের যেতে হবে কুহু।